তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তোমাদের সকলকে জানাই আমার এমডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে স্বাগত। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার আর একটা নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো কালকে রাত্রে ভেবেছিলাম ঘুমানোর সময় যে আজকে একটু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কারণ আর ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে মটর। তো দেখলাম সকাল সকাল যদি উঠে যায় তাহলে একদম ঘুগনি করে, চা করে, মেয়ের খাবার করে সব কিছু রেডি করে দেবো। প্রতিদিন তো মামুনি এই কাজটা করে, জন্য দেখো আজকে কিন্তু আমি একদম সকাল সকাল উঠে গেছি। আর উঠেই কিন্তু প্রথমেই আমি প্রেসার কুকারে ঘুগনিটা সেদ্ধ করতে দিয়েছিলাম। ঘুগনি মানে মটরটা, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ উঠে উঠে প্রথমে মটরটা চালালাম। চালিয়ে দিয়ে মটরটা, মটর মানে পানির মটর, হ্যাঁ ওই মটরটার কথা বললাম। তো পানিটা ট্যাঙ্কিতে ভরে নিলাম, আর এদিকে প্রেসারে আমি মটরটা সেদ্ধ করতে দিয়েছি। আর একদিকে বসিয়ে দিয়েছি আমার মেয়ের খাবার। তো চলো দেখো, এখন মশলা কিছুই দেবো না সকাল সকাল ঘুগনিতে। তো দিয়ে দিচ্ছি শুধুমাত্র পেঁয়াজের একটা বেরেস্তা আর কিছু গুঁড়ো মশলা বলতে হলুদ, লবণ, চিনি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো দেখো প্রেসার থেকে যখন আমি খুললাম তখন দেখছি মটরটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়নি। তো আমাকে না ঘুগনির মটরটা একটু গলে গলে থাকবে, ওই ঘুগনিটা খেতে ভালো লাগে। আগে তো আমি একদমই মটরের ঘুগনি খেতাম না, এখন যদিও বা খাই। তো দেখো সেদ্ধ হয়নি, তো দেখি ভাবছি যে এটা না হলে প্রেসারে আমি আরেকবার সিটি মেরে নেবো। আর এদিকে দেখো চলে এলাম হচ্ছে চা বসাতে। তো মেয়ের জন্য দুধটাকে ঢেলে নিয়ে ওইদিকে খাবারটা বসিয়েছি, আর চায়ের দুধের হাঁড়িতে আমি এখন চাটা করে নেবো। তো প্রথমে দিয়ে দিলাম চা পাতা, আর দিয়ে দিলাম হচ্ছে চিনি। তো আমরা না একটু চায়ে মিষ্টিটা ভালোবাসি, তো দুধ চায়ে একটু কম আর লাল চায়ে হলে একটু বেশি মিষ্টি খাই। আর এই দেখো এটা হচ্ছে মেয়ের খাবার। তো এখনও সেদ্ধ হয়নি ডালিয়াটা, তো বসিয়েছি ডালিয়া। তো একদম 100 করে দিয়েছি, লো ফ্লেম করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হবে তার জন্য। তো চাটা দেখো এখনও ফোটেনি, তো চাটা ফুটে যাক। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে চলে এসেছে মাছওয়ালা কাকু। তো চলো দেখা যাক কি মাছ আছে আজকে। ভালো মাছ থাকলে নেবো, নাহলে কিন্তু মাছ নেবো না। তো চলো দেখে নিই তো কী মাছ ছিল, সেটা তোমাদেরকে দেখানো হলো না। তো মাছ ছিল সিলভার কাপ মাছ, তো আজ নিলাম না। সেদিন তো নিয়েছিলাম, দেখো আর ভালো লাগলো না সিলভার কাপ মাছ খেতে। তার জন্য আজকে ভাবছি আর মাছ খাবো না, আজকে ডিম ভাতই রান্না করব। আর অন্য মাছ থাকলে নিতাম, দেশি ভালো মাছ থাকলে। আর সিলভার কাপ মাছ খেতে ভালো লাগে না। তো যাই হোক, দেখো চাটা সব খেয়ে নিয়েছি, মেয়েরও খাওয়া হয়ে গেছে। এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কিছু কাপড়। আর ওদিকে সোফার কাপড়টাও খুব নোংরা হয়েছিল, সেটাও আমি এখন মেশিনের মধ্যে ভরে। তো ওইদিকে ওই কটা কাপড় মেশিনে হয়ে যাক, আর কটা কাপড় আছে যেগুলো আমি এখন হাতেই কাচবো, সার্ফ দিয়ে ভিজিয়ে দেবো বালতিতে। তো আন্টিও চলে এসছে দেখো কাজ করতে। ও আন্টিও থালা বাসন এখন ধুয়ে নেবে, এখনও ধোয়নি, ও ধুবে। ততক্ষণ আমি কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তো মানে কাপড় বলতে আমার নাইটি, পরার নাইটিটা আছে। আর আর হচ্ছে তোমার মেয়ের জামা, আমার দুটো ওড়না। তো এগুলো দেবো না, কারণ ওয়াশিং মেশিনে সত্যি আমরা কাচি তাই, কিন্তু ওয়াশিং মেশিনে কাপড়ের কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যার জন্য এই নাইটিগুলো খুব একটা পুরনো নয়, মানে এই ঈদেই নিয়েছি নাইটিগুলো। তো দেখছি যে এখনই যদি ভরে দিই তো মানে এখনই কালারগুলো একদমই নষ্ট হয়ে যাবে, সাদা হয়ে যাবে। তো কিছুদিন এখন হাতে কেচে কেচে পরবো, যখন দেখবো একটু হয়ে গেছে তখন না হয় মেশিনেই দেবো, তখন কোনো ব্যাপার নেই। তো চলো আমি এখন নাইটিগুলোকে ভিজিয়ে নিচ্ছি। আর মামুনি বলছে যে আমাকে, কিন্তু পাশ থেকে মামুনি কথা বলছে যে তুই ভিজিয়ে দে, আমি কেচে নেবো। তো মামুনিকে বললাম না থাক, তোমাকে কাচতে হবে না, আমিই কাচবো। তো এই কথাই আমাদের মধ্যে হচ্ছে। তো চলো কাপড়গুলো ভেজানো হয়ে গেছে, তো এখন আমি সার্ফটাকে রেখে দিয়ে আর হাতটাকে ভালো করে ধুয়ে নেবো, এবার রান্নাঘরে যাব। তো দেখো বিছানাটা গোছানো হয়নি এখন, তো বিছানাটাকে এখন তুলে নিই। আর ওই দেখো মেয়ে এখন ব্রাশ নিয়ে বসে আছে। আর চলো আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিই। তো তোমাদের দাদা ভাইও ও মানে গোসল করেনি, ও গোসল করবে, এখন বাথরুম যাবে। ততক্ষণ আমি বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে নেবো, তারপরে ওকেও আবার খেতে দেবো। তো দেখো আমি বকছিলাম সব হয়ে গেছে, তবুও তোমরা সব মশারির ভিতরে ঢুকে আছো, এখনও উঠছো না, ওই জন্য আমি বকা দিচ্ছিলাম সবাইকে। তো যাই হোক দেখো মেয়ে এখন কোলগেট নিয়ে বসে আছে আমার মেয়ে। তো চলো মশারি টাশারি এগুলো সব তুলে নিয়ে আবার রান্না করতে হবে। এই যা রোদ গরমটা ভালো লাগছে না কিছুই, কি বলবো তোমাদেরকে, রান্না করতেও ইচ্ছে হয় না, রান্নাঘরে ঢুকতেই যেন ভয় করছে, কিন্তু কিছু করার নাই, আমরা যেহেতু মেয়ে তো আমাদেরকে তো রান্নাঘরে ঢুকতেই হবে। তো রান্নাঘরে ঢুকতে হবে বলতে দেখো আমি যখন মায়ের বাড়িতে থাকি সেই জন্য আমি রান্নাবান্না এগুলো খুবই কম করি, কিন্তু এখন করছি কারণ আমার মায়েরও শরীরটা খারাপ থাকছে, দুর্বল দুর্বল লাগছে, বলছে গা হাত পা কেমন থরথর করছে। দেখি থাক আমি রান্নাগুলো করবো, ওই জন্য মামনিকে বলি তুমি রান্নাঘরে তোমাকে ঢুকতে হবে না, হয়তো গরমের জন্য হয়তো শরীরটা খারাপ করছে। আর মামনি ঠিকঠাক খাওয়া দাওয়া করে না, ওই জন্য আরও শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। তোমাদের তো বলছিলাম যে সেই সকালে চা খাই দিয়ে একদম দুপুরে ভাত খাই, বিকেলেও কিচ্ছু খাবে না, একদম রাত্রে একটু পারা ভাত। আর কোনোদিন যদি ভাত না খায় তো মুড়ি খায়। আর কোনোদিন তো গ্যাসটা শুয়ে থাকলে একদম শুধু মুখে শুয়ে যায়। তো যার জন্য আরও শরীরটা এরকম খারাপ করছে, ফল টল এসবগুলো কিছুই খায় না। তো দেখো চলো বিছানা টিছানা ঝাড়া হয়ে গেলো, তোমাদের সঙ্গে গল্প করতে।
আর মেয়ের খাবারটা দেখো ঢেলে নিয়ে চলে এলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। তো ও তো খাবার না বলে খুবই কান্না করছিল, কারণ সকাল সকাল ও বলছে পাকা আম খাবো। পাকা আম বলতে কালকে যে ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই আমগুলো। তো আমি বললাম ঠিক আছে, তুমি আমটা ধরে বসে থাকো, আগে খেয়ে নাও, তারপরে খাওয়ার পর তোমাকে আমি আমটা কেটে দেবো। এতে এদিকে দেখো মেয়ে, তোমাদের দাদাভাই সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাবা মেয়ের একটু মানে কি বলবো, বাবা মেয়ের খুনসুটি যাকে বলে। তো তোমাদের দাদাভাই ও মেয়েকে খুবই জ্বালাতে পছন্দ করে, ও মানে জ্বালালে পরে মারে, বদমাশি করে, ওই জন্য ও ওর মেয়ের সঙ্গে মানে মেয়ের সঙ্গে একটু বদমাশি করে এরকম করে। আর এদিকে দেখো ভাতটা ফুটে গেছে। তো শাক নিয়েছিলাম সকালবেলায়, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই দেখো 5 রকম 5 মেশালি শাক নিয়েছি। আর করব হচ্ছে ডিমের ঝোল। তো চলো ডিমটাকেও এখন বের করে নিই। তো 3টে ডিম নিয়ে নেব আমাদের 3 জনের জন্য, 3 মা মেয়ের জন্য। তো দেখো ডিমটা বের করে এখন দেখি সেদ্ধ করব নাকি জলে ফেলে পোঁচ ঝোল করব, দেখা যাক। তো চলো এখন চলে এলাম হচ্ছে রান্নাঘরে। আমার ভাতও হয়ে গেছে, ভাতের মাঠটাকে ফেনাটাকে ঝরিয়ে নেব, তারপর তরকারিগুলো করব। আজকে ভালোও লাগছে না, তারপর আবার রিলসগুলো জানো তো একটাও বানাতে পারিনি এখনও পর্যন্ত, ওই জন্য আরও বিরক্ত লাগছে যে কখন করব। আর এদিকে দেখো ভাতে আলু ছিল, সেই আলুগুলো তুলে নিচ্ছি। তো ফেনা ঝরানোর আগে আলুগুলো তুললে মনে হয় ভালো সুবিধা হয়, আর না হলে ভাতের মধ্যে থেকে গেলে না, যখন পরে আলুগুলো বের করব তখন কেমন যেন একদম চ্যাটচ্যাটে একটা হয়ে যায় আলুটা, ওইটা আমাকে ভালো লাগে না, যার জন্য আমি আগে থেকে আলুগুলোকে তুলে নিই। তো এই ডিম আনার সময় তোমাদেরকে দেখানো হলো না, আমার হাত থেকে একটা ডিম পড়ে ফেটে গেছে। তো সেটা দেখো ওই ডিমের কুসুমটা আমি তুলে রেখেছি ওই বাটিটার মধ্যে। আর লালাগুলো তুলে নিই, তো পড়ে আছে, সেটাও আবার আমাকে পরিষ্কার করতে হবে। তারপরে আবার ওই যে সব শাকগুলো আছে সেটাকেও বেছে নিতে হবে। আর মামনি শাকটা বেছে দিত, কারণ মামনি দেখো সেই কাপড়গুলো ভেজালাম, তখন মামনি বলছে কাপড়গুলো আমি কাচছি, তুই রান্না কর। তো মামনি আমার কথা শুনলই না, দেখো বাথরুমে গিয়ে এখন মামনি কাপড়গুলো কাচতে শুরু করে দিয়েছে। তো দেখো চলে এলাম এবার শাক বাছতে। তো আগে থেকে কিন্তু আমার অনেকটা শাক কাটা হয়ে গেছে, আর এখন আছে আর কিছুটা শাক বাকি আছে। তো সব শাক রান্না করব না। তো পাঁচমিশালি শাকে কিন্তু ওই লাউ পাতা শাকগুলো ছিল না, ওইটা আমি নিলাম আরও 5 টাকার। এই সব শাক হচ্ছে 15 টাকার। ওরা লাগায় তো মানে পুকুরের ধারে লাগায়, তো অল্পতে দিয়ে দেয়। তো ওই লাউ শাকের পাতা, লাউ শাকের ডাঁটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, ওই জন্য আমি এক্সট্রা করে ওটা নিয়ে নিলাম, এই শাকের সঙ্গে মিশিয়ে নেব তার জন্য। আর অর্ধেকটা শাক কেটে নিয়েছিলাম আগেই, আমি কিছু রিলস বানালাম, শর্ট ভিডিওগুলো বানাচ্ছিলাম। তো ওই শাকটা কাটতে কাটতে আমি কিছুটা শর্টও বানিয়ে নিলাম। এরকমভাবে না করলে জানো তো হয় না, কি বলবো, সত্যি বলছি। এই সারাটা দিন এখন হয় ঘরের কাজ করছি, এমনিতে তো করি না। তো যাই হোক, এই ঘরের কাজ, মেয়ে সামলানো, এই ভিডিও ইউটিউব করা, সত্যি এই ইউটিউবে ভিডিও করা প্রচণ্ড সত্যি কষ্টের কাজ আছে। মানে যতটা দেখে মনে হয় আমরা তাড়াতাড়ি এডিট করে 20 মিনিট 15 মিনিটে আমরা ভিডিওটাকে ছেড়ে দিচ্ছি, পোস্ট করছি, কিন্তু সেইটাকে করতে যে কতটা সময় লাগে, তারপরে এই ভিডিও সেভ, আপলোড, ভয়েস দেওয়া, মানে এই এত এত কাজ, সত্যি কি বলবো। তাতে আমার তো মেয়ে ঘুমায় সে রাত 11টা 12:30 হয়ে যায়, 11:30 12টাও হয়ে যায়। তো যার জন্য আমার ভিডিও এডিট আপলোড করতে মানে রাত 1টা বেজে যায়। আর দুপুরেও দেখো ঘুমায় না, দুপুরেও আবার লাইভ করি। তো সেভাবে মানে রেস্ট নিতেই পায় না একটুও, তার জন্য মানে এই চোখের নিচেগুলো তো কালি কালি হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, জীবনে কিছু করব, আল্লাহ যদি করে, তো সেই চেষ্টাতেই আছি, যতই কষ্ট হোক মনের মধ্যে একটা জোর নিয়ে। এখনও অবধি তো ভেঙে পড়িনি আল্লাহর রহমতে, আর চাইও না ভেঙে পড়তে। তো মানে মনকে একদম করে নিজেই স্ট্রং হয়ে নেমেছি যে মানে কিছু একটা করবোই জীবনে, এরকমই একটা মনের মধ্যে এনে নিয়েছি। তার জন্যই মানে এতটা মানে কি বলবো কষ্ট করছি। তো আল্লাহ একদিন ঠিক কষ্টের ফল কিন্তু আল্লাহ একদিন ঠিকই দেবে, এটা বিশ্বাস আমার। যে কোনো মানুষই যদি কষ্ট করে তো ইনশাল্লাহ তার কষ্টের ফল আল্লাহ একদিন ভালোই দেয়। সে যেই হোক চেষ্টা করতে হবে, নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে, মন থেকে আল্লাহর উপরে বিশ্বাস রেখে। তো তুমি দেখবে একদিন না একদিন তুমি কিন্তু সফল হবেই, এটা আমার বিশ্বাস, সত্যি কথাই তোমাদেরকে বলছি। তো চলো, গল্প অনেক হলো, আর গল্প হতে হতে কিন্তু শাকটাও কাটা হয়ে গেছে। ওদিকে কিন্তু ডিমের লালাটা পড়ে আছে, আমাকে পরিষ্কার করতে হবে। তো প্রথমেই চলো শাকগুলোকে ধুয়ে নেব, তারপরে না হয় ওই ঘরে গিয়ে ডিমটা পড়ে আছে সেটা পরিষ্কার করব। তো শাকটাকে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, শাকটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেব, কারণ শাকে কিচকিচি থাকলে আবার খেতে পারা যায় না। তারপরে দেখো এই 2-3 বার পানি দিয়ে আমি ধুয়ে পানিটাকে ছেঁকে নিই। ওরকম করে শাকটা না ধুলে মামনি আবার বকাবকি করে, আমি ঝুড়িতেই ধুই কিন্তু মামনি বকে, ঝুড়িতে না ধুয়ে এরকমভাবে বলবে শাকটাকে ছেঁকে ছেঁকে তুলে নিলে শাকের তলাতে যে কিচকিচি বালি থাকে সেটা কিন্তু একদম বেরিয়ে যায়।
তো চলো শাকটা ধুয়ে শাকটাকে এখন শাকটাকে বসাবো। তার জন্য দেখো এই জায়গাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর কয়েক কোয়া রসুন নিয়েছি। তো সেই রসুনটাকে একটু ভালো করে থেতো করে নেব। আর শাকে এই রসুনের গন্ধ কিন্তু আমার খুব ভালো লাগে, যার জন্য আমাকে সবসময় শাকে বলো ডালে বলো এভাবে রসুন যদি থেতো করে দেওয়া হয় না, তো মনে হয় গন্ধটা একদম অন্যরকম হয়ে যায়। আর শাকটা বসাতে বসাতে তোমাদের সঙ্গে তোমাদেরকে একটা কথা বলি। তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন হতে পারে যে এই যে আমাদের রান্নাঘরের যে স্ল্যাব স্ল্যাব বলছি বেসিংটা আছে, তোমরা হয়তো ভাবছো যে এটা সিমেন্টের বেসিং। হ্যাঁ, কেমন বেসিং? তো এটা হতেই পারে তোমাদের মনের মধ্যে, কিন্তু এটা না আমাদের সিমেন্টের বেসিং ছিল না। যেসব সিঙ্কগুলো হয় বসানো থাকে সিঙ্কগুলো রান্নাঘরে, দেখবে আর একটা রান্নাঘরেও আমাদের আছে। তো এই রান্নাঘরেও কিন্তু সেই রকমই ছিল, কিন্তু এটা আমরা যখন ঘর ঢুকলাম তখন ওই তলা দিয়ে সবসময় পানি পড়তো, নিচে দিয়ে দিয়ে নিচেটা একদম পুরো পানিতে কি বলবো একদম পুরো ভর্তি হয়ে যেত। যার জন্য আমার মামুনি বললো এটা ভালো লাগছে না, দিয়ে তারপরে আবার আমরা এটাকে মিস্ত্রিকে দিয়ে আমার মায়ের বুদ্ধিতেই এই ধরনের বেসিং বানানো হয়েছে। তো সত্যি বলছি এই ধরনের বেসিংটা কি বলবো এত সুবিধা যে বলার নেই। তোমরা দেখো, যদি ইচ্ছে হয় কারো কেউ ঘর করছো নতুন, তো তারা এরকম করে নিতে পারো। তো আমাদের মতো লাল ডেটো না করে তোমরা টাইলস বসিয়ে নিতে পারো পুরো বেসিংটাই। সত্যি খুব ভালো এটা, বাসন কোসনও অনেক রাখতে পারবে। তারপরে তোমার পানি জাম হওয়ারও কোনো ব্যাপার নেই, সুন্দর বেরিয়ে যাবে। খুব ভালো এই ধরনের বেসিংটা। আর এই দেখো তখন ওই ডিমটা বললাম না, সেটা মুছে নি। তো শাক ভাত তো হয়ে গেছে। শাকটা দেখো গ্যাসটা কমানো আছে, এখন হচ্ছে। এখন ডিমটা করে নেব। ডিমটা করার জন্য আমি একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটাকে আমি ভালো করে দেখো চাকু দিয়ে ছিলে নিলাম, আর এখন ধুয়ে নিব। তো পেঁয়াজটাকে আর মিক্সিতে পেস্ট করলাম না, একটা পেঁয়াজকে আবার কি মিক্সিতে করতে যাব। তো দেখো গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব পেঁয়াজটাকে, আর তাহলেই হয়ে যাবে। তো একদিন এই গ্রেটারে গ্রেট করতে গিয়ে কিন্তু আমার একটা আঙুল কেটে গেছিলো বলতে ওই জোরে জোরে ঘষতে গিয়ে একটু চামড়া মাংস অনেকটাই উঠে গেছিলো। তো অনেক দিন কিন্তু এই ব্যথাটা ছিল। তো এখন করি তো খুব ভয় লাগে নিজেকে, তাই খুব সাবধানেই করি। তোমাদেরকেও বলছি এই গ্রেটারে একবার কেটে গেলে কিন্তু খুব ব্যথা হয়, খুব কষ্ট হয়, যেহেতু একদম ভেতর থেকে মাংসটা চলে যায়, ওই জন্য বেশি কষ্ট হয়। তো দেখো পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। তো পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি। এখন এবার এতে যে মশলাটা দেবো সেই মশলাটা তৈরি করে নেব। তো মশলাটাতে সেরকম কিছুই মশলা নয়, এই যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেইগুলোকে আমি সবকে দেখো একসঙ্গে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, তারপর হচ্ছে চিনিও দেবো সামান্য, আর দিয়ে দিয়েছিলাম দেখো হলুদের গুঁড়ো। তো আর একটু সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। তো সব মশলাগুলোকে এখন আমি একটু পানি দিয়ে ভালো করে গুলে নেব। যেহেতু আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করছি না, তার জন্য এটাই বানালাম। তারপরে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। তো এই স্ট্যান্ড স্টিলের কড়াই রান্না করলে পুরো যায়, কিন্তু আমি এটাই এখন ব্যবহার করলাম। তো চলো এখন রান্নাটা করা যাক। এদিকে যে বস্তাতে চালগুলো ভরা ছিল, তো সেইগুলো কতদিন থেকে সে বস্তাতেই ছিল, ড্রামে আর ভরা হচ্ছিল না, সেই রোজা থেকে। তো আজকে আমি নিয়ে এসেছিলাম এই ঘরে বস্তাতে চালগুলো ভরার জন্য। তো মামুনি বলছে তুই রান্না করছিস, তা আমি বসে বসে ভরছি। তো এই দেখো মামুনি এখন বসে বসে চালগুলো ভরে নিল সব কিছু ড্রামে। আর এদিকে খিদে পেয়েছিল বলে দেখো করে নিয়েছি একটু ডালিয়ার খিচুড়ি। তো এই ডালিয়াটা কালকে নিয়ে এসেছিলাম, আর কালকে কী নিয়ে এসেছিলাম সেগুলো একটাও তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। তো কালকে নিয়ে এসেছিলাম হচ্ছে ডালিয়া 2 প্যাকেট, ম্যাগি একটা বড় প্যাকেটগুলো মেয়ের জন্য, কর্নফ্লেক্স, আর ছিল তোমার আর কি নিলাম চকলেট নিয়েছিল আমার মেয়ে, আর মেয়ের জন্য আর কি নিলাম কলা, লিচু, এসব কিছু, আর সেরকম কিছু নিইনি। তো কালকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কালকে তো এই ঘর গোছাতে আমার টাইম শেষ হয়ে গেছিলো, তার জন্য। তো আজকে আর খিদে পেয়েছিলো, তো 11টার সময় ভাত খেলাম না, তো একটু ডালিয়াই করেছিলাম। তো মেয়ে তো খেলোই না, মেয়ে কলা খেয়েছে একটা, আর ও ডালিয়ার খিচুড়ি খেলো না। রাত্রেও করে দিয়েছিলাম কালকে, তাও খায়নি, 2-3 চামচ খেয়েছিল। তো দেখো বসে বসে আমি এখন খেয়ে নিলাম, আর ওই কিন্তু আমার ভিডিওটা চালু করে দিয়েছিল। তো বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে আসেনি, তো এখনই আমার সময় হলো যে তোমাদের সামনে এসে একটু কথা বলি। আর এখন বাজছে তোমার ঘড়িটা এখান থেকে বন্ধুরা সকাল থেকে আর তোমাদের সঙ্গে কথাবার্তা হয়নি, একদম পুরো 12:30 বাজছে। 12:30টার সময় আমার সময় হলো যে তোমাদের সামনে এবার আমি আসছি একটু কথা বলার জন্য। তো দেখো আমার মেয়ে গোসল করে নিয়েছে, ওই দেখো সোফাতে লাফাচ্ছে, আর ওই দেখো ঘড়িতে দেখো 12:30 বাজছে, হয়তো উল্টো বোঝা যাচ্ছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো যাই হোক এখন বাজছে তোমার 12:32।
তো এখন আমি গোসল করিনি, এবার আমি যাব গোসল করতে। তো রান্না বান্না হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। তো রান্না সেরকম কিছু করিনি আজকে। আর গরম কি বলবো, একদম ভালো লাগছে না, প্রচণ্ড গরম, কিছু খেতেও ইচ্ছে করছে না মনে হচ্ছে। এত গরম, এমন হচ্ছে শুধু পানি খায়, শরবত খায়, আইসক্রিম খায়, এইসবগুলো খেতে ইচ্ছে হচ্ছে। তো দেখো আজকে রান্না করলাম ওই যে পাঁচ রকম শাক ছিল, লাউ শাক ছিল তার সঙ্গে। তো সেটা করলাম মিষ্টি মিষ্টি করে, আর করলাম আলু সেদ্ধ করে নেবো, সেদ্ধ করে নিয়েছি, মেখে রেখে দিয়েছি। আর হচ্ছে ডিমের ঝোল করলাম পাতলা করে। তো এটা আজকে তরকারি, জানি না মেয়ে এখন ওই তরকারি দিয়ে ভাত খাবে কি। তো এখন করবো গোসল। লাফাবে না, পড়ে যাবে। এই দেখো সোফাতে লাফাচ্ছে। তো চলো গোসলটা করে নিই, গোসল টোসল করে মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাওয়ানোর পরে তারপর তখন তোমাদের সামনে আবার আসছি। তো ঠিক আছে, সঙ্গে আমার থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো তোমরা। হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো চলে এলাম সন্ধ্যাবেলায় আবার তোমাদের সামনে। তো সেই তোমাদের সঙ্গে দুপুরে কথা হয়েছিল লাস্ট, তারপর আর কোনো কথা হয়নি। তো এখন হয়ে গেছে বিকেল। তো চলো বিকেল থেকে এখন আবার ব্লগটা শুরু করি। মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তো এখন খেলা করছে। চলো ব্লগে দেখ। তো তোমরা তো দেখতেই পেলে সকালবেলাতে কভারগুলো কেটেছিলাম, দিয়ে ছাদ থেকে এনে সব উনি রেখে দিয়েছে। তো কভারটা ভরাই হয়নি আমার। তো চলো এখন কভারগুলোকে সব ভরে নিই। তো কভারটা একটু সেলাইটা খুলে গেছে, সেটা আমাকে সেলাই করতে হবে। আর ওই দিককার কভারগুলো কাঁচা হয়নি, তো ভাবছি ওই যে সাদা সাদা কভারগুলো দেখছো, ওই কভারগুলোকেও চেঞ্জ করতে হবে। এরকমই যে বড় সোফাটার কভার আছে, তো এই ধরনের কভারগুলোই নেব। এটা আমি নিয়েছিলাম সেই ফেরি করে যারা বিক্রি করতে আসে বাড়ির দরজায় দরজায়। তো সে একটা লোকের কাছে নিয়েছিলাম, তখন কিন্তু আমার মেয়ে হয়নি, আমার মেয়ে তখন পেটেই ছিল, তখনই আমি এই কভারটা নিয়েছিলাম। আর এখন মেয়ের বয়স হয়ে গেল 2.5 বছর। তো কভারটারও বয়স মোটামুটি ওই 2.5 থেকে 2-1 মাস বেশি হবে, এরকম হয়ে গেল। তো দেখো এদিককার কভারটা তো লাগিয়েই দিলাম। এবার এদিককার কভারগুলোকে একটু গুছিয়ে ঠিকঠাক করে নিই। সারাদিন মানে বাচ্চা আছে তো ঘরে, একটু মানে এলোমেলো হয়ে থাকে। তো এখন সবগুলোকে ভালো করে একটুকু ঠিক করে নিব। আর সন্ধেবেলা দেখো ভাবলাম একটু বাদাম ভাজা করে রাখবো, তার জন্য দেখো চলে এলাম। তো গ্যাসে আমি প্রথমে বসিয়ে দিলাম কড়াই, আর আরেকদিকে বসিয়ে দিয়েছি একটু লাল চা। তো তেল দেখো গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম কাঁচা বাদাম। তো আমার কিন্তু আমি সব কিছু রান্না যদিও বা পারি মোটামুটি, কিন্তু বাদামটা আমার ভাজা কোনো সময়তেই ঠিকঠাক হয় না। মানে হয় বেশি একটু পুড়ে যায়, তেতো তেতো হয়ে যায়, আর না হয়তো কাঁচা কাঁচা হয়ে থাকে। ওই জন্য বাদাম ভাজতেটা আমার খুব ভয় লাগে। আর একদিকে দেখো চাটা বসিয়ে দিয়েছি। তো চা হচ্ছে, এখানে আদা, তেজপাতা, দারচিনি, লং এইসব একদম সব রকম মশলা দিয়ে চা বসিয়েছি। আর চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি, এখনও চা পাতাটা দিইনি। এই মশলাগুলো চিনি দিয়ে এখন চায়ের পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। আর এদিকে দেখো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই দেখো চাটাও ফুটতে শুরু করেছে, কতগুলো মশলা দিয়েছি, দেখো তেজপাতাও দিয়েছি। তো বাদামের যেহেতু তেল আছে অনেকটা, তো তেল থেকে বাদামটাকে ছেঁকে ছেঁকে আমি এখন তুলে নেব। ওই তেলটা পরে রান্নার কাজে ব্যবহার হবে, অতটা তেল তো আর নষ্ট করতে পারা যাবে না। আর একটু বেশি তেল দিয়ে বাদামটা না ভাজলে ভালোও লাগবে না। তো তেলটা একদমই নষ্ট করবো না, তেলটা রান্নার কাজে ব্যবহার করবো, ভাজাভুজি হোক বা যাই হোক তরকারির মধ্যে দিয়ে দেবো। বাদাম ভাজা, পাঁপড় ভাজা এইসবের তেল দিয়ে কিন্তু রান্না করলে তরকারি খেতে সত্যি খুব ভালো লাগে। তোমরাও দেখবে একবার ট্রাই করে, আমরা তো করি, খেতে সত্যি খুব ভালো লাগে। তো চলো বাদামটা এখন ঠান্ডা করে নিব, দিয়ে আমরা খাবো। তো বন্ধুরা, সকাল থেকে কী করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন 7:53, আর রাত্রে খাবো ভাত বসিয়ে দিলাম। তো ব্লগটা ভাবছি আর বেশি বাড়াবো না, তো যতটা পারলাম তোমাদের থেকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর রাত্রে আর কিছু তরকারি করলাম না, দুপুরেও তো তোমরা দেখেছিলে আজকে সেরকম কিছু তরকারি করিনি। তো রাত্রেও ভাত দিলাম, একদিকে আলু সেদ্ধ দিলাম। তো ওই ডিম আলুর ঝোল আর ভাত করব, আর কিছুই করবো না রাত্রে। এই হবে আজকে রাত্রে তরকারি। তো যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, তোমরা অবশ্যই ব্লগগুলোকে দেখে ভালো সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দিবে। আর যেখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার ব্লগে, তো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।